আসসালামু আলাইকুম স্টুডেন্ট। পূর্ব ক্লাসের ধারাবাহিক সূত্র ধরে আমরা যেখানে সমাপ্তি করেছিলাম সেই সমাপ্তি লগ্নে যাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে টেক্সচুয়াল পোর্শনকে তোমাদের একেবারে ধারাবাহিক ক্রমে এগিয়ে নিয়ে যাব। টেক্সটের যে নির্দিষ্ট পোর্শনটি সাধারণত তোমাদের জন্য 4খানা বড় প্রশ্ন ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হিসেবে দেওয়া থাকে এবং 2টো বড় প্রশ্ন করতে হয়। অর্থাৎ 80 নম্বরের পরীক্ষার মধ্যে যে 50 নম্বরের বড় প্রশ্ন, ক্লাস 11-এর জন্য 10টা 5 নম্বরের প্রশ্ন করতে হয়, তাদের মধ্যে 2টো বড় প্রশ্ন বেছে নেওয়া হয়েছে একটি নাটক থেকে, এবং সেই নাটকটি তোমাদের একেবারে টেক্সট বুকের শেষ পোর্শনে দেওয়া আছে এবং এখান থেকে কোনো শর্ট প্রশ্ন পড়ে না। প্রথম যেদিন সিলেবাস ব্রেকআপ করা হয়েছিল সেদিনও তোমাদের এই কথা বলেছিলাম, আজকেও তোমাদের বলেছি যে নাটকটি নির্ধারিত করা হয়েছে সেই নাটক থেকে কোনো শর্ট কোশ্চেন পড়ে না। ক্লাস 9-এ যেমন তোমরা একটি নাটক পড়েছিলে ধীবর বৃত্তান্ত, ক্লাস 10-এ যেমন তোমরা একটা শচীন্দ্রনাথ সেনগুপ্তের একটি বিখ্যাত নাটক পড়েছিলে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নামক নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন ছিল, সেখানেও যেমন কোনো শর্ট কোশ্চেন ছিল না। ক্লাস 11-এর জন্য গুরু নামক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক আছে, যে নাটক থেকেও কোনো কিন্তু শর্ট কোশ্চেন পড়বে না। 5 নম্বরের প্রশ্ন পড়বে দুটো। তোমরা নিজেরাও জানো প্রশ্নের ধাঁচ 2 প্রকার হতে পারে, একটা টাইপ কোশ্চেন বা ফ্ল্যাট কোশ্চেন, যে টাইপের কোশ্চেনগুলো সাধারণত নাটক থেকেও পড়তে পারে। যেমন নাটকের ক্ষেত্রে পড়তে পারে একাঙ্ক নাটক বা নাটক হিসেবে গুরু নাটকের সার্থকতা আলোচনা করো, নামকরণ গুরু সার্থক কিনা সেটা আলোচনা করতে পারো, এবং নির্দিষ্ট যে কতকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র আছে সেই চরিত্রগুলো সম্পর্কে আলাপ আলোচনা করতে দিতে পারে। এবং এই গুরু নাটকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ আছে গুরু নাটকের ক্ষেত্রে সঙ্গীত, সেই সঙ্গীতের অবতারণা করা হয়েছে, কেন করা হয়েছে, সঙ্গীতের সার্থক প্রয়োগ ঠিকঠাক কিনা সেটা নিয়ে প্রশ্ন পড়তে পারে। এবং এই ফ্ল্যাট আর টাইপ কোশ্চেনের বাইরে গিয়ে যে প্রশ্নগুলো বোধমূলক হতে পারে, বিচার ক্ষমতার ভিত্তিক যে প্রশ্ন, যেখানে নির্দিষ্ট কতকগুলো উক্তি তুলে ধরা হয় এবং সেই উক্তির আলোকে বিচার করতে বলা হয় বক্তাকে, বক্তার কোন মানসিকতার প্রকাশ ঘটছে বা বক্তা কেন বলেছিল, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য পড়ে। তাহলে গুরু থেকে 4টে 5 নম্বরের প্রশ্ন পড়বে, আমাদের লিখতে হবে 2টি এবং এক্সট্রা হিসেবে আমাদের কাছে 2টি থাকবে। নাটকটির সাইজ খুব একটা ছোট না, হিউজ নাটক আছে। তাহলে নাটকে শুরু করার পূর্বে নাটক সম্পর্কে যেমন তথ্য কথা তোমাদের শোনাতে হবে, ঠিক তেমনি নাট্যকার সম্পর্কে নির্দিষ্ট কিছু কথা বলতে হবে। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের কাছে নতুন কিচ্ছু বলার দরকার নেই, প্রচুর কিছু শুনেছ। এবং তোমাদের যে প্রথম ক্লাসটি নিয়েছিলাম, যে ক্লাসটির মধ্যে কর্তার ভূত ছিল, সেই কর্তার ভূতে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেকগুলো তথ্য বা অনেকগুলো কথা বলেছিলাম। সুতরাং বিশ্বাস করছি যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বড্ড বেশি তথ্য দিয়ে এইখানে ক্লাস সমাপ্তি করার কোনো জায়গা আসে না। তবে যেহেতু নাট্যকার রবীন্দ্রনাথ, সুতরাং তার নাটক সম্পর্কে নির্দিষ্ট কিছু কথা না বললেই নয়। তার বিখ্যাত নাটক রাজা, তার বিখ্যাত নাটক রাজা ও রানী, তার নাটক যেমন অচলায়তন, তার নাটক আছে মুক্তধারা, তার নাটক আছে রক্তকরবী। রবীন্দ্রনাথের নাটকের একটি ফর্ম ছিল, সেই ফর্মটা হচ্ছে অ্যালাগরিক্যাল বা বলা যেতে পারে রূপক সাংকেতিকতার প্রয়োগ। রূপক সাংকেতিকতা কোথায়? যেখানে বক্তব্যের আড়ালে অনেক কিছু বক্তব্য দেওয়া হয়, যেখানে কোনো কথা আমরা বলতে চাইছি, সেই বলতে চাওয়া কথার আড়ালে আরও অনেক কিছু বলতে চাওয়া হয়। এই ধরনের রবীন্দ্রনাথের নাটক ছিল মুক্তধারা, এই ধরনের রবীন্দ্রনাথের নাটক ছিল রক্তকরবী। অচলায়তন খানিকটা সেই বেসিস বা সেই ভাবনার একটি নাটক। ঠিক আছে, এখন অচলায়তন নিয়ে যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার, গুরু নাটক যেটা রয়েছে আমাদের মূল নাটক ক্লাস 11-এর জন্য, যার নাম গুরু, কিন্তু গুরু নাম হলেও এটি কিন্তু মূল নাটক অচলায়তন। অচলায়তন নাটকের একটু পরিবর্তিত রূপ বা বলা যেতে পারে একটু পরিবর্ধন বা একটু কাটাকুটি করে প্লাস মাইনাস করে একটি জায়গা আনা হয়েছে, এবং আনা জায়গারই কিন্তু হিসাব নিকাশ করে কিন্তু আমরা একটা অবস্থান তৈরি করেছি, সেই অবস্থানটি হচ্ছে গুরু নাটক। ঠিক আছে, তাহলে গুরু নাটক সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন বোর্ডে তোমাদের কাছে দিয়েছি, দেখো গুরু নাটক সাধারণত প্রকাশ করা হয় 1917 খ্রিস্টাব্দে, কিন্তু এই নাটকটি প্রথম কিন্তু লেখা হয়েছিল
অচলায়তন নামক এই নাটকটি লেখা হচ্ছিল এবং প্রবাসী নামক একটি পত্রিকা, সেই পত্রিকায় কিন্তু ধারাবাহিকভাবে নাটকটি প্রকাশ পাচ্ছিল। সাল ছিল 1911। 1912 খ্রিস্টাব্দে এই অচলায়তন নাটকটি সম্পূর্ণতা পায়। তখন প্রবাসী পত্রিকায় ছোট্ট 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 হয়তো সাপ্তাহিক বা পাক্ষিক এইভাবে প্রকাশ পাচ্ছিল। প্রকাশ পেতে পেতে যখন এটা সম্পূর্ণতা হয়, একটি গ্রন্থ আকারে প্রকাশ পাওয়ার অবস্থান তৈরি হয়, তখন সাল 1912 অচলায়তন নাটকটি গ্রন্থ আকারে প্রকাশ পায়। সেই যে সময় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছিলেন, যদুনাথ সরকার নামক একজন বিখ্যাত ব্যক্তিত্বকে মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকটি উৎসর্গ করেছিলেন, তার ডেডিকেট করা এই নাটক। ঠিক আছে, এই 1912 খ্রিস্টাব্দে গ্রন্থকারে প্রকাশ করার পর 1917 খ্রিস্টাব্দে অর্থাৎ গ্রন্থ আকারে প্রকাশ পাওয়ার 5 বছর পর 1917 খ্রিস্টাব্দে মঞ্চে অভিনয় করার জন্য বা অভিনয়ের তাগিদে বা অভিনয়ের নিরিখে, অভিনয়ের প্রয়োজনীয়তার দিকে বিচার করে অচলায়তন নাটকের সংশোধিত রূপ বা অচলায়তন নাটকের পরিবর্তিত রূপ নিয়ে গুরু নাটক আমাদের কাছে নেমে আসে বা আমাদের কাছে উপস্থাপিত হয়। হয়ে গেল এতগুলো কথাবার্তা। এখন যেটা আমাদের কাছে বলা যেতে পারে যে বৌদ্ধ এক নাটক, সেই নাটক দেখে কিন্তু অনুপ্রাণিত হয়ে ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই নাটক লিখেছিলেন বলে আমরা জানতে পারি। রইল নাটক সম্পর্কে প্রাসঙ্গিক কিছু তথ্যের কথা। এবারে আমরা যে কাজটি করতে পারি বা আমরা এবারে যে ভাবনাটির মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সেটি হচ্ছে নাটকের বিষয়বস্তু বা কাহিনীর রূপরেখা। নাটককে আমরা পড়ব, বড় নাটক গোটা 2-3 ক্লাসে হবে না, গোটা 5-6 ক্লাস তো আমাদেরকে নিতে হবেই, নইলে নাটককে আমরা জায়গা দিতে পারবো না। এবং এই নাটককে জায়গা দিতে গেলে এবং আমরা সিলেবাসকে বিশ্বাস করছি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি, সুতরাং তাড়া নেই, আমরা কিন্তু ধীরে চালে আগালেও কিন্তু হয়ে যাবে। তবে যদি তোমরা এই সিলেবাসের আগিয়ে চলাকে নিজেদের মতো করে পড়াশুনো করতে পারো, নিজেদের মতো করে নিতে পারো, নিজেদের ভাবনার অনুপাতে গোছাতে পারো, তাহলেই সার্থকতা, নইলে কিন্তু সার্থকতা নেই। তাহলে যে সমস্ত কথা চলছিল সেই কথায় আবার ফিরে আসি। কথা ছিল গুরু নাটক সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত জীবন অভ্যাস বা প্রচলিত সিস্টেমকে কখনো কখনো বিরোধিতা করেছেন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে, প্রচলিত সমাজ অভ্যাসকে। যেখানে যেখানে ত্রুটি দেখেছেন, যেখানে যেখানে সমস্যা দেখেছেন, এই ত্রুটি বা সমস্যার ভাবনাকে উনি অ্যানালিসিস করেছেন এবং অ্যানালিসিস করে একটা সমাধানের রূপরেখা বের করার চেষ্টা করেছেন। অচলায়তন নাটক, যা আমরা গুরু নামে আমাদের ক্লাস 11-এর টেক্সট বুকে অন্তর্ভুক্ত করেছি, সেই নাটকের মধ্যে সাধারণত উচ্চবর্গের সঙ্গে নিম্নবর্গের যে সংঘাত বা মানসিক দূরত্ব, সেই দূরত্বকে দেখিয়েছেন এবং সেই দূরত্বকে ঘুচিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। নিম্নবর্গীয় মানুষ বা নিম্ন বর্ণের মানুষ উচ্চবর্ণের মানুষের প্রতি যে উচ্চবর্ণের মানুষ যে নিম্নবর্ণের প্রতি যে বিমাতৃসুলভ আচরণ করে, সেই আচরণের বিরুদ্ধে হয়তো বিরোধ বা প্রতিবাদ স্পৃহা জাগিয়েছেন জানুকদের মধ্যে। নাটকের মধ্যে প্রাথমিক লগ্ন থেকে শুরু করে আভ্যন্তরীণ লগ্ন এবং একেবারে সমাপ্তি লগ্ন পর্যন্ত যে জায়গাটা থেকে নাটক বিন্যস্ত হয়েছে, ছড়িয়েছে, সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা এখানে, যেখানে বলা যেতে পারে নাটকের মধ্যে যখন আমরা পুনঃপ্রবেশ করব তখন আমরা দেখতে পারবো আবাসিক যে সমস্ত স্কুল বা মিশনারি যে স্কুল বা ধর্ম সম্প্রদায়ের প্রভাবে প্রভাবিত হয়ে যে সমস্ত স্কুলগুলো আছে, সেই স্কুলগুলো অনেক সময় শাসনের কড়াকড়িতে এমন পরিমাণ জায়গায় যেতে পারে যেখানে শিক্ষার থেকে শাস্তির মানদণ্ডটাই বড় হয়ে আসতে শুরু করে। ছাত্র বা শিক্ষার্থী প্রকৃত অর্থ শিক্ষাকে নিতে পারছে কি পারছে না, যেখানে শিক্ষকের ভূমিকা থাকা উচিত একটা বন্ধুত্বের বার্তা দেওয়ার মতো, সেখানে শিক্ষার বন্ধুত্বের বার্তা না দিয়ে উপরন্তু সমস্যার সমাধানের রাস্তা না বার করে দিয়ে
যে জায়গায় আসতে শুরু করেছে সেই জায়গাটির নাম হচ্ছে বিরোধিতার জায়গায়। কোথাও একটা মুক্ততার সঙ্গে রুদ্ধতার দ্বন্দ্ব, প্রাচীন পন্থার সঙ্গে আধুনিকতার দ্বন্দ্ব। নাটকের মধ্যে দিয়ে গল্পের প্রাথমিক পর্বে যদি দেখতে পাওয়া যায় তাহলে দেখা যেতে পারে একটা আবাসিক স্কুল আছে, যে স্কুলে পঞ্চক বলে একটি উদার ভাবনার একটি ছেলে আছে। আমরা বলতে পারি বেশ কয়েক বছর আগে বিধু বিনোদ চোপড়ার একটি বিখ্যাত সিনেমা বেরিয়েছিল, রাজু হিরানির ছিল তোমার পরিচালক, 3 ইডিয়টস বলে। এবং ভদ্রলোকেরই আরেকটি সিনেমা বেরিয়েছিল দেখো, মুন্না ভাই MBBS বলে। সিনেমা দুটো বাণিজ্যিক সিনেমা হলেও এর মধ্যে কিন্তু প্রচণ্ড বেশি একটা মেসেজ ছিল বা বার্তা ছিল। 3 ইডিয়টস সিনেমার মধ্যে দিয়ে একটি বার্তা ছিল যে তুমি সফল না হয়ে তোমার মধ্যে সৃষ্টিশীল বা তোমার মধ্যে দিয়ে সাফল্য থেকে তুমি সফলতা থেকে তুমি শেখার তাগিদ তৈরি করো। চিকিৎসা ব্যবস্থার যে মূল সিস্টেম তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিখ্যাত হিন্দি সিনেমা মুন্না ভাই MBBS। এই যে জায়গাগুলোর সঙ্গে এখানে মিলটা কোথায় আসছে? এখানে মিলটা হচ্ছে ঠিক এই জায়গাটা, শিক্ষার দান করার যে পদ্ধতি, মুক্ত চিন্তার যে পদ্ধতি, সেই পদ্ধতির কাছে বাঁধা যখন পড়তে শুরু করছে। পঞ্চকের মতো উদার নৈতিক চিন্তায় বিশ্বাসী যার দাদা সেখানে মহাপঞ্চক একজন শিক্ষক আছে, সেও কিন্তু রুদ্ধতার বা প্রাচীন পন্থায় বিশ্বাসী। হঠাৎ করে দেখা যেতে পারে গুরু বলে কেউ একজন আসবেন, সেই সময় সুভদ্র বলে একটি অল্প বয়স্ক ছেলে হঠাৎ উত্তর দিকের একটি জানালা খুলে ফেলেছে, যদিও সেই জানালা খোলাটি নিষেধ ছিল প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, এবং তাকে সেই পাপস্খলন করতে হবে। এবং পাপস্খলন করতে যাওয়া নিয়ে যে দ্বন্দ্ব, তার যে আধুনিকতার হাওয়া বা আধুনিকতার প্রবেশ, যে মিশনারি সিস্টেম বা জীবনযাত্রার মধ্যে প্রবেশ করিয়েছে, এই প্রবেশ করানোতে যে প্রকৃত অর্থ অপরাধ, কিন্তু পঞ্চকের মতো ছেলে সুভদ্রার পাশে দাঁড়িয়ে যে অ্যাসিওর করছে, আশ্বস্ত করছে আসলে এটি অপরাধ নয় কোনোভাবেই, এটি এক অর্থে শিক্ষার তাগিদ তৈরি করা, শিক্ষার আধুনিকতার রূপরেখার দিকে প্রস্তুতির দিশা যোগানো। এই সমস্ত জায়গাটি এবং এই সমস্ত ভাবনাটি গড়ে উঠেছে এই নাটকের মধ্যে দিয়ে, এবং যেভাবে এই ব্যাপারটি গড়ে উঠেছে, যেভাবে ব্যাপারটি প্রকাশ পেয়েছে, তা সমস্ত নাটকের মধ্যে দিয়ে ছড়ানো হয়েছে। এই ছড়িয়ে পড়া নাটক, ছড়িয়ে পড়া ভাবনা টোটাল নাটককে কিভাবে দিশা দিয়েছে, এবং এই নাটকের পারম্পর্য নিয়ে আমরা লাইন টু লাইন আগাবো। এর টাইপ কোশ্চেন যেমন দেখবো, এর ফ্ল্যাট কোশ্চেন যেমন দেখবো, এর লাইন টু লাইন আমরা এগিয়ে চলার দিকে হাজির হব। আপাতত ক্লাসকে শেষ করব আমরা। সেই শেষ করার আগে তোমাদের একটি কথা বলেছি, যেমন করে ক্লাস গুছিয়ে এতদিন চলেছিলাম তেমন করে চলছি। নাটকটা আমরা ফিনিশ করলে আশা করতে পারি আমরা টেক্সটের একটা ফিনিশিং পার্টের দিকে প্রায় যাচ্ছি। তার আগে নিশ্চয়ই তোমরা টেক্সটগুলোকে দেখবে। গুরু নাটক সম্পর্কে আজকে যে আলাপ আলোচনা হলো প্রথম ক্লাসে, সেই আলাপ আলোচনাটা নিশ্চয়ই তোমরা দেখবে, নিশ্চয়ই তোমরা বুঝবে, ফিল করবে। পরবর্তী দিনে এই গুরুর আলাপ আলোচনা এবং গুরু সম্পর্কে নানান সাজিয়ে তোলা তথ্য নিশ্চয়ই তোমাদের কাছে দেব। টেক্সট ধরবো, লাইন টু লাইন আলোচনায় যাব, পারস্পরিক মতামত কথাবার্তার মধ্যে দিয়ে কিভাবে নাটক এগিয়েছে এবং এখান থেকে আমাদের পাওয়ার কি আছে, সমস্ত বিষয়টি তোমরা বুঝবে, আমরা বোঝাবো, এবং আস্তে আস্তে এভাবে এগিয়ে চলবো। আজকের ক্লাস গুরু পর্বের প্রথম ক্লাস আপাতত এখানেই সমাপ্ত রইল। ধন্যবাদ সবাইকে।